স্মোকিংকে বলা হয় ওয়ান অফ দ্য অ্যাডিকশনস যেটা ইজ মোস্ট ডিফিকাল্ট টু কুইট। তো অনেকে বলবে যে একটা স্মোক না করলে যেন আমার ঠিক দিনটা চলছে না। ইট বিকামস নর্মাল, বিকামস আ পার্ট অফ লাইফ। ঠিক আছে, একটা সিগারেটই তো খেলাম, একটা তো পান নিলাম, একটু তো গুটখা নিলাম, একটু পান মশলা নিলাম। মানে এটা যে একটু রিস্কি বা এটার যে লং টার্ম এফেক্টস কি সেটা নেওয়ার সময় হয়তো আমরা খুব একটা খেয়াল করি না। আর কি সমস্যা অ্যারাইজ হতে পারে? পায়ে রক্ত ঠিক করে পৌঁছচ্ছে না, যেই জন্য পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজ অথবা খুব বেশি অথবা গ্যাংগ্রিন পায়ের, মানে আঙুল ক্ষয়ে পচে যাচ্ছে, সেরকম হচ্ছে। দীর্ঘদিন স্মোক করতে করতে আমার স্ট্রেস সহ্য করার ক্ষমতা কমে গেছে, তখন আমার স্মোকিং লাগবেই, তা না হলে আমি আমার স্ট্রেসকে কমাতে পারবো না। আর এটা চলতে 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 এটাই আমার প্যাটার্ন তখন। কিন্তু হ্যাঁ, এমন লোকও তো আছে যে আমি জানি আমার স্মোকিং এর জন্য হুম, এই ক্ষতি হুম। হতে পারে। কিন্তু আমি চাইছি, আমি ছাড়তেই পারছি না। এটা কেন? সেইটা একটা মেজর কারণ, যখন অনেকে বুঝেও ছোটবেলা থেকেই ট্র্যাপে পড়ে যায়। রিল্যাপস, যেটা স্মোকিং এর ক্ষেত্রে প্রায়ই হয়। হুম। আমি ১০ বার ছেড়েছি, আবার ১০ বার ধরেছি। আচ্ছা, আর সেই পেশেন্ট গুলো কি করবে? যারা আ বহুবার চেষ্টা করেছে, ছেড়েছে, বেশ দীর্ঘদিন ধরে তারা স্মোক করেনি, কোনরকম গুটখা নেয়নি। কিন্তু তারপরে আবার তারা সেই আগের জায়গায় ফিরে এসেছে। আজকের আলোচনাটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা দীর্ঘদিন ধরে তামাক জাতীয় নেশা করেন, অথচ অনেকদিন ধরেই ভাবছেন যে তারা এর থেকে বেরিয়ে আসবেন। কিন্তু কিছুতেই বেরোতে পারছেন না। কারণ আজকের আলোচনার বিষয় হচ্ছে তামাক জাতীয় নেশার ক্ষতিকর প্রভাব এবং আমরা তার থেকে কিভাবে বেরিয়ে আসব। আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর দেবাঞ্জন ব্যানার্জি। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, নমস্কার। আমরা মোটামুটি সবাই জানি তামাক, গুটখা বা এই ধরনের যে নেশাগুলো আছে, এই নেশাগুলো ভীষণ ক্ষতিকর। ক্যান্সারও হয়। তবু মানুষ এর থেকে কেন বেরিয়ে আসতে পারছে না? প্রথমেই ধ্রুব, থ্যাংক ইউ এই আ টপিকটা নিয়ে আলোচনার জন্য। কারণ এটা তো একটা বার্নিং প্রবলেম, আমরা সবাই একদমই। জানি। হুম, এবং প্রথমেই যেটা আ তুমি বললে যে অনেকেই চেষ্টা করেন হুম, এটা থেকে বেরিয়ে হুম। আসতে, কিন্তু পারেন না। না। আর আমাদের শরণাপন্ন হওয়ার আগে তারা কিন্তু নিজেরা অনেক কিছু ট্রাই করেছেন। ইয়েস। এবার এটা এমন একটা নেশা না যেটাকে একটু সফট অ্যাডিকশন বলা হয়। মানে আ আমরা চলাচলের পথে, টিভিতে, হুম, গল্পের হুম, বইতে হুম, এমন অনেক কিছু দেখি, হুম, অনেক সময় দেখি। হুম, সেখানে ইট বিকামস নরমাল, বিকামস আ পার্ট অফ লাইফ। ঠিক আছে, একটা সিগারেটই তো খেলাম, হুম, একটা তো পান নিলাম, একটু তো গুটখা নিলাম, একটু পান মশলা নিলাম। মানে এটা যে একটু রিস্কি বা এটার যে লং টার্ম এফেক্টস কি সেটা নেওয়ার সময় হয়তো আমরা খুব একটা খেয়াল করি না। ক্যাজুয়ালি যখন আমরা একজনকে স্মোক করতে দেখি, সেটা যে একটা সাবস্টেন্স অফ অ্যাডিকশন বা নেশা, হুম। সেটা কতবার তোমার মনে হয়েছে? তাই না? কাজেই এটা আমাদের মধ্যে থাকে। হুম। কিভাবে আমরা নেশায় জড়িয়ে পড়ি, বোঝার আগেই অ্যাডিকশনটা কিন্তু অনেকটা হয়ে যায়। কিন্তু এইরকমভাবে হলেও নেশাটা কিন্তু যথেষ্ট তীব্র। আর সেইজন্য স্মোকিংকে বলা হয় ওয়ান অফ দ্য অ্যাডিকশনস যেটা ইজ মোস্ট ডিফিকাল্ট টু কুইট। মানে সবথেকে মুশকিল যে অ্যাডিকশন গুলো, নেশাগুলো ছাড়া, হুম। তার মধ্যে অন্যতম। আচ্ছা, এর মধ্যে এমন কোন পদার্থ বা উপাদান থাকে যে মানুষ এর থেকে বেরিয়ে আসতে পারে না? আর এই উপাদানটা আমাদের শরীরকে কিভাবে কন্ট্রোল করে নেয়? এটা যদি আপনি একটু বুঝিয়ে বলেন আমাদের। দেখো, নিকোটিন যেটা থাকে, হুম, মেইন তো জিনিস হলো নিকোটিনই। নিকোটিন, হ্যাঁ। সেটা তুমি পান, হুম, তামাক, হুম, গুটখা, হুম, পান মসলা, সিগারেট, হুম, বিড়ি, হুম, যা কিছুর মধ্যেই বলো, হুম, আল্টিমেটলি নিকোটিন। নিকোটিন আর নিকোটিন রিলেটেড কিছু কেমিক্যাল প্রোডাক্টস। এবার আমাদের ব্রেনে কিছু নির্দিষ্ট রিসেপ্টর বা জায়গা থাকে যেখানে এই নিকোটিন কাজ করে। নিকোটিন শুরুতে ১ম এই যেটা করে সেটা হচ্ছে আ একটা মনে হয় যে সাময়িক যেন একটা খুব ভালো স্ট্রেস রিলিফ হলো। হুম। যে একটা বেশ লাইট লাগলো, ভালো লাগলো, একটা সেন্স অফ ওয়েল বিং। কিন্তু সেটা যখন ক্রমশ চলতে থাকে, তখন স্বাভাবিক যে ভালো লাগার জিনিসগুলো, যেমন ধরো আমার মুভি দেখতে ভাল লাগে বা আমার গান শুনতে ভাল লাগে বা হয়তো আমার কারো সঙ্গে তো কোথাও গিয়ে, সত্যিকারের ভালো লাগা যেটা। হ্যাঁ, যেটা সেন্স অফ হুম, ওয়েল বিং হুম, আমরা নরমালি হুম, বলি, হুম, হবিস, হুম, হ্যাঁ? যা যা করলে আমাদের হুম, ভালো লাগে। হুম, এবার ধরো একজন মানুষের স্ট্রেস হচ্ছে। হুম, সে হয়তো গিয়ে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছে, গান শুনছে করে তার স্ট্রেসটা কমলো।
কিন্তু দীর্ঘদিন ধরে নিকোটিন যে প্রোডাক্টগুলোর হুম, মধ্যে আছে, হুম, যেগুলো নিয়ে আমরা হুম। আজকে আলোচনা করছি, সেটা যদি আমি নিতে থাকি, তাহলে ওই যে ভালো লাগার সার্কিটটা ব্রেনে, সেটা কিন্তু নিকোটিন হাইজ্যাক করে নিল। আচ্ছা। মানে তখন নিকোটিনই লাগবে আমার ভালো লাগাবার জন্য। অন্য কোনো উপায় নেই। আমি যত যাই করি না কেন, দেখবে অনেকে বলবে যে একটা স্মোক না করলে হুম, যেন আমার ঠিক দিনটা চলছে না। একবার না নিলে যেন আমি সমস্যাটার সমাধান করতে পারব না। এবং গ্র্যাজুয়ালি ডে টু ডে ওয়ার্ক, মানে খাবার হজম হওয়া, মোশন ক্লিয়ার হওয়া, ঘুম আসা, হুম। সবকিছুর ওপরেই একটা নিকোটিন নির্ভরশীলতা হয়ে যায়। তুমি খুব কমনলি শুনবে যে সকালবেলা বাবলস ক্লিয়ার হবে না যদি আমি একটা স্মোক না একদমই, করি। একদমই। রাত্রেবেলা হুম, ঘুম আসতে চাইবে না, দিন শেষ হুম, হবে না যদি আমি একটা হুম, স্মোক না করি। কাজেই পুরো মানে এই যে স্ট্রাকচারটা, ডে টু ডে হুম, যে হুম, শিডিউলটা, হুম। সেটাই কিন্তু আল্টিমেটলি নিকোটিনের কবলে চলে যাচ্ছে। এবং এটাও শুনি যে আমি যদি একটা বিড়ি বা সিগারেট না ধরাই তাহলে আমার মাথাটা কাজ করবে না। এক্সাক্টলি। মানে মাথাটাকেও ওরা বশ করে রাখে। মানে কাজ করানোটা হুম, একটা যে মোটিভেশন, হুম, হুম, মানে এটা খুব হুম, ইন্টারেস্টিং হুম, একটা জিনিস যে হুম, নিকোটিন অ্যাজ আ প্রোডাক্ট কিন্তু অনেক রিসার্চ হয়েছে ওষুধ হিসেবে। মানে আমাদের ব্রেনের কিছু জায়গা থাকে যেগুলো আমাদের উৎসাহ, উদ্দীপনা, মোটিভেশন এগুলোকে বাড়ায়। সেগুলো নিকোটিন কিন্তু অ্যাক্টিভ করে। আচ্ছা। মুশকিলটা হলো যে এখানে এই অ্যাক্টিভ করার সাথে, সাথে তার থেকে ১০ গুণ বেশি কিন্তু ক্ষতিও করছে। কারণ আচ্ছা। আমরা যখন স্মোক করছি, আমরা যখন নিচ্ছি, সেটা আমাদের রক্তে যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে। হুম, শুধু মাথায় কিন্তু সীমাবদ্ধ থাকছে না। প্রত্যেকটা অর্গান এটা এক্সপোজড হচ্ছে। প্রত্যেকটা অর্গানের নিজস্ব যে খারাপ এফেক্টটা, হুম, সেটা হচ্ছে। এবং সর্বোপরি ভালো লাগা যতটুকু হয় সেটা তো সাময়িক। কিন্তু কেউ তো ১ দিন, ২ দিন, ১ মাস নিয়ে স্মোকিংটা বন্ধ করবে না। না। সেটা চলতে থাকবে মাসের পর মাস, মাসের পর বছরের মাস। পর বছর। ইয়েস। কিউমুলেটিভ যে খারাপ হুম, এফেক্টটা, হুম। সেটা এই ভালো এফেক্টের থেকে অনেক গুণ বেশি। আচ্ছা, এবার আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই যে ধরুন যারা নেশা করে বা তামাক জাতীয় বিশেষ করে তামাক জাতীয় নেশা যারা করে তাদের তো একটা ক্যান্সার হওয়ার রিস্ক থাকেই। হুম, হুম। এছাড়াও আর কি সমস্যা অ্যারাইজ হতে পারে? দেখো যখনই আমরা তামাক নিয়ে কথা বলি হুম, হুম, বা স্মোকিং, হুম, নিকোটিন নিয়ে কথা বলি, হুম। ১ম জিনিসটাই আলোচনায় উঠে আসে ক্যান্সার ক্যান্সার। আর লাং ক্যান্সার। একদমই। এমনকি যেমনটা আপনি বললেন যে লাঙে গিয়ে পৌঁছায়। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখো যখনই কোনো আ এই যে হুম, সিগারেটের প্যাক হুম। বা গুটখা বা যেকোনো চিউয়েবল আ টোব্যাকোর প্যাক থাকে ওয়ার্নিং অলরেডি দেওয়া থাকে। সবসময়। হ্যাঁ, হ্যাঁ, এটা খুব হ্যাঁ, বিচ্ছিরি ছবি হ্যাঁ, দেওয়া, হ্যাঁ। ভয় দেখানোর ছবি। নিচে লেখা থাকে যে হুম, ক্যান কজ ক্যান্সার। ক্যান্সার। ইয়েস। আ টিভির পর্দাতেও হুম, তাই। হ্যাঁ? মানে একটা স্ট্যাটুয়েটরি হুম, ওয়ার্নিং, হুম, হুম, সতর্কীকরণ হুম। থাকে। কথাটা হলো যে এই ক্যান্সার কিন্তু হলো the last and the final thing about smoking. তার আগে হাজার, হাজার ক্ষতি শরীরে অলরেডি হয়ে যাচ্ছে। ক্যান্সার হওয়ার যে রিস্ক, হুম, কেউ যদি দীর্ঘদিন স্মোক করে বা ধরো হুম, টোব্যাকো নেয়, হুম, হুম। তামাক নেয়, তার অনেক গুণ বেশি রিস্ক হচ্ছে তার ফুসফুসে সিওপিডি হওয়া। মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। হুম, মানে তার ফুসফুসের যে অক্সিজেন নেওয়ার আর সেটা যে রক্তে দেওয়ার ক্ষমতা, সেটা কমে যাচ্ছে। ফুসফুসের ভেতরের যে ইলাস্টিসিটি, আমাদের হুম, তো হুম, লাংস গুলো হুম। ইলাস্টিক হয়। প্রসারিত হয় এবং সংকোচন হয়। এক্সাক্টলি। হুম, এই প্রসারণ সংকোচনটা হুম। বন্ধ হয়ে যায়। এটা আরো রিজিড হতে থাকে। তখন ভালো করে লাংস গুলো ফোলে না। না ফুললে অক্সিজেন নিতে পারব না। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস কি করে? এই যে আমাদের ধমনী থেকে যে রক্তটা বেরোচ্ছে, হুম, আমাদের যে ব্রেনে বা বিভিন্ন অর্গানে যাচ্ছে, এই যে আর্টারি গুলো যেগুলো দিয়ে রক্ত যায়, হুম। সেগুলোকে সংকুচিত করে দেয়। যার আচ্ছা, ফলে রক্ত ঠিকভাবে পৌঁছচ্ছে না। প্রেশারটাও বেড়ে যায়। প্রেশার বাড়ছে, আচ্ছা, আ রক্তের নালির মধ্যে কোলেস্টেরলের ডিপোজিশন বাড়ার চান্স থাকছে। পায়ে রক্ত ঠিক করে পৌঁছচ্ছে না, যেই জন্য পেরিফেরাল ভাস্কুলার হুম, হুম। ডিজিজ খুব অথবা বেশি, খুব বেশি খুব দেখা যায়। বেশি হুম, অথবা গ্যাংগ্রিন হুম, পায়ের, হুম, হুম, মানে আঙুল ক্ষয়ে পচে যাচ্ছে, সেরকম হচ্ছে। বিশাল বড় রিস্ক ডিমেনশিয়া, যেটা আমরা স্মৃতিভ্রম বলি। হুম। দীর্ঘদিন স্মোকিং এর ফলে মস্তিষ্কে ঠিক করে অক্সিজেন সাপ্লাই হচ্ছে না। মস্তিষ্কের যে সেলগুলো, কোষগুলো, সেগুলো ক্রমশ শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। রক্ত অক্সিজেন না থাকার ফলে তার যে নরমাল ফাংশন গুলো, সেটা কমে যাচ্ছে। আরেকটা কি দেখো, আমাদের শরীর চলে অ্যান্টিঅক্সিডেন্টের উপর বেস করে। মানে আমাদের যে প্রত্যেক দিন তো আমাদের বয়সটা একটু, একটু বাড়ছে। হুম, হুম, সেই বয়সটা
ওপর যে খারাপ এফেক্টটা শরীরের, সেইটা নিয়ন্ত্রণ করা আমাদের শরীরে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট। সেই অ্যান্টিঅক্সিডেন্টগুলোকে নষ্ট করে দেয় নিকোটিন। কাজেই দেখতে গেলে মানে আমি যদি মাথা থেকে পা অব্দি শুরু করি, ডায়াবেটিস, আ হাই ব্লাড প্রেশার, মোটা হয়ে যাওয়া, ওবেসিটি, কোলেস্টেরল সিওপিডি। বাড়ার রিস্ক, সিওপিডি, হুম, অ্যাসমার বৃদ্ধি, হুম, রিস্ক অফ স্ট্রোক, মানে স্নায়ু হুম, যে হুম, রক্ত সঞ্চালন হুম, বন্ধ হয়ে হুম, মানুষের পক্ষাঘাত হুম, হওয়া, হুম, হুম, সেরকম কিছু। আবার দেখো মানে শুধু লাং ক্যান্সার নয়, মুখের ক্যান্সার, ওরাল ক্যান্সার, পেটের ক্যান্সার, জরায়ুর ক্যান্সার এবং কোলন ক্যান্সার। এই প্রত্যেকটা ক্যান্সারের রিস্ক কিন্তু লাং ক্যান্সারের মতন অথবা তার থেকে বেশি। আর ফাইনালি মানসিক এফেক্টটা তো বলতেই হবে। হুম, যে জন স্মোক করে যাচ্ছে হুম। কন্টিনিউয়াসলি, একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে তার কিন্তু অবসাদ, অ্যাংজাইটি, স্ট্রেস সহ্য করবার ক্ষমতা অনেক গুণে কমে যায়। আচ্ছা, কিন্তু আমি শুনেছি যে স্ট্রেস হলে লোকে একটা স্মোক করে নেয় স্ট্রেস ফ্রি হওয়ার জন্য। এটা মানে কতটা সত্যি? এটা দেখো ওই যে বললাম শুরুতেই যে সাময়িক, আচ্ছা। তাৎক্ষণিক তোমার রিলিফ হচ্ছে। তোমার খুব স্ট্রেস হুম, লাগছে, হুম, দেখবে অনেক সময় কেউ যদি একটা ইন্টারভিউতে যায় হুম, 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 বা ধরো কোনো একটা মানে অফিসের কেউ সিনিয়র ডাকছেন, হুম, বাইরে ওয়েট করছে, হুম, চট হুম, করে হুম, একটা স্মোক করে আসি। হুম, তৎক্ষণাৎ নিকোটিনটা ব্রেনে গিয়ে স্ট্রেসটা কমিয়ে দিল। এবার মজার ব্যাপার হলো নিকোটিন কিন্তু নিজেই স্ট্রেসটা তৈরি করছে, আবার সেই স্ট্রেসটা নিজেই কমাচ্ছে। আচ্ছা। দীর্ঘদিন স্মোক করতে করতে আমার স্ট্রেস সহ্য করার ক্ষমতা কমে গেছে। তখন আমার স্মোকিং লাগবেই। তা না হলে আমি আমার স্ট্রেসকে কমাতে পারবো না। আর এটা চলতে, চলতে, চলতে এটাই আমার প্যাটার্ন তখন। মানে আপনি ১ম এই বললেন মানে অনুষ্ঠান শুরুতে যে অ্যাকচুয়ালি নিকোটিন আমাদের হাইজ্যাক করে নেয়। আমাদের সিস্টেমটাকে, হুম, আমাদের যে হুম, ব্রেনের যে রিওয়ার্ড সার্কিট আমরা বলি হুম, আমাদের হুম, পরিভাষায়, হুম, যে ভালো লাগার যে সার্কিট, আমি একটা ভালো খাবার খাচ্ছি, ভালো গান শুনছি, ভালো জায়গায় হুম, যাচ্ছি, হুম, গল্প করছি, আমার ভালো লাগছে। সেই ভালো লাগার কারণটা জাস্ট রিপ্লেসড বাই নিকোটিন। তখন আমি যাই করি, আমি একটা একদল বন্ধুদের সঙ্গে বসে পুজোয় খুব ভালো আড্ডা দিচ্ছি, গল্প হুম, করছি, ভালো খাচ্ছি। হুম, কিন্তু স্মোকটা যদি না করি বা ওই পান মশলাটা না নিই, তাহলে আমার ভালো লাগাটা সম্পূর্ণ থাকলো না। আচ্ছা। তো এই তামাক তো ২ রকমের আমরা হুম, হুম। শুনেছি। একটা চিউয়েবল হয় আর একটা আমরা তো স্মোক বিড়ি স্মোকিং। বা হ্যাঁ, সিগারেট। হ্যাঁ। তো অ মানে আমি জানতে চাইবো যে এই দুটো মানে মানে যেটা স্মোক করে নেওয়া হয় আর যেটা চিবিয়ে নেওয়া হয় কোনটা বেশি ক্ষতিকর? দেখো ক্ষতিকর দুটোই। দুটো একে দুরকমের ক্ষতিকর। নিঃসন্দেহে মানে হ্যাঁ, হ্যাঁ। মানে দুটো হুম, দুরকমের হুম, হুম, ক্ষতিকর। হুম, যেটা ফুসফুসে যাচ্ছে হুম, সেটা ক্ষতি শুরু করছে আগে ফুসফুসে, হুম, তারপরে রক্তে, হুম, তারপরে হুম, অর্গেনগুলোয়। যেটা তুমি চিবিয়ে মুখে নিচ্ছ সেখানে ক্ষতি আগে হচ্ছে মুখে, দাঁতে, হুম, তারপরে ওরাল ক্যান্সারের হুম, রিস্ক বাড়ছে, হুম, তারপরে রক্তে যাচ্ছে। এবার কিরকমভাবে ক্ষতিটা হচ্ছে আর কার কতটা বেশি ক্ষতি হুম, হচ্ছে মানে শরীরের কোন হুম, হুম, জায়গাটার, সেটা দুটোর মধ্যে আলাদা। কিন্তু ক্ষতির মাত্রা যদি বলো, দুটোর মধ্যেই সমান। এবার কেউ যদি স্মোক করে, ফুসফুস খারাপ হওয়ার বা ফুসফুসের সমস্যা হওয়ার হুম, রিস্ক অনেক গুণ বেশি। কেউ যদি চিউয়েবল হুম, টোব্যাকো নেয়, হুম, গুটখা, পান মশলা হুম, জাতীয়, তখন মুখের যে এফেক্ট গুলো যেমন একটা হয় হচ্ছে তোমার দেখবে দাঁত তো নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, হ্যাঁ, মাড়ির হুম, হাইজিন খারাপ হয়ে যায়। আরেকটা যেটা কমনলি আমরা বলি সেটা হচ্ছে ফাইব্রোসিস। মানে এই যে আমরা চিবোচ্ছি, আমাদের যে হুম, ফ্লেক্সিবিলিটিটা থাকে হুম, মুখের হুম, সেটা থাকে না। আড়ষ্ট হয়ে যায়। আর এই ফাইব্রোসিস কিন্তু অনেক সময় ক্যান্সারের আগের স্টেজ, প্রি ক্যান্সারাস আচ্ছা, স্টেজ। কাজেই ওই স্টেজে বন্ধ হুম, করলেও হুম, আমি হয়তো ক্যান্সারটা আটকালেও আটকাতে পারি। কিন্তু ওটা পেরিয়ে গেলে ক্যান্সারের দিকে চলে গেল। কাজেই ক্ষতি দুটোই করে। কিন্তু ক্ষতির পদ্ধতি বা ক্ষতির মাত্রাটা বিভিন্ন অর্গানে আলাদা। মাত্রা এবং প্যাটার্ন একটু আলাদা, প্যাটার্নটা একটু আলাদা। আলাদা। আচ্ছা। আপনি তো ধরুন দীর্ঘদিন দক্ষিণেও কাজ করেছেন। হুম, হুম, নিমহ্যান্সে আপনি ছিলেন, এখন কলকাতায় আছেন। তো আমি জানতে চাইবো যে এই যে দুটো এলাকা মানে উত্তর এবং হুম, দক্ষিণ, হুম, এই দুটো জায়গায় মানে কারা কোন ধরনের নেশাটা বেশি করে? হুম, আমাদের উত্তর ভারতে আমরা দেখেছি যে টোব্যাকো মানে চিউয়েবল টোব্যাকোটা অনেক বেশি। বেশি। আ দক্ষিণেও কি তাই? দেখো আমরা আ ওই ২০১৫ থেকে ১৬ ওই হুম, সময় একটা হুম, পুরো ভারতব্যাপী একটা হুম। খুব বিশাল বড় সার্ভে হয়েছিল। আচ্ছা। এখন অবধি মানসিক স্বাস্থ্য বা অ্যাডিকশন রিলেটেড হুম, যে হুম, সার্ভে, হুম। সেটার মধ্যে অন্যতম বড়। আচ্ছা। ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে, ওটার সমস্ত ডেটা হুম, অনলাইনে হুম, রয়েছে। হুম, হুম।
যৌথভাবে করেছিল নিমহ্যান্স, হুম, ব্যাঙ্গালোর, হুম, ন্যাশনাল ইনস্টিটিউট হুম, অফ হুম, মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স, আর গভর্নমেন্ট অফ হুম, ইন্ডিয়া, হুম, মিনিস্ট্রি অফ হুম, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এবার যেটা আসে সেখানে হুম, যে সব থেকে কমন মানসিক ইস্যুটা হলো অ্যাংজাইটি, তার থেকেও কমন অ্যাডিকশনের মধ্যে কিন্তু স্মোকিং। এবং প্যাটার্ন যেটা দেখা যায়, যেটা তুমি শুরুতেই হুম, বললে, উত্তর ভারতের হুম, দিকটায় চিউয়েবল টোব্যাকো বেশি, হুম, আহ, আপেক্ষিকভাবে স্মোকিংটা কম। দক্ষিণে কিন্তু দুটোই মোটামুটি এক আচ্ছা, মাত্রায়। আর তুমি যদি এক্স্যাক্ট কম্প্যারিজন বলো, আমরা যেহেতু হুম, বেঙ্গলে হুম, এখন আছি, পশ্চিমবঙ্গে, হুম, এখানে স্মোকিংটা আর চুয়েবলটা মোটামুটি এক, কিন্তু আবার এরিয়া অনুযায়ী ভ্যারি করে। যেমন তুমি যদি ঠিক কলকাতার কথা বলো, হুম, কলকাতায় স্মোকিং এর হার বেশি। বেশি, যে কোনো আরবান হুম, জায়গায়, হুম, হ্যাঁ, শহরতলি হুম, বা হুম, শহরে স্মোকিং এর পরিমাণটা বেশি হয়, চুয়েবলটা রিলেটিভলি কম। সেটা হয়তো গ্রামের দিকে বা রুরাল পপুলেশনের দিকে সেটা বেশি হয়। আর আরেকটা জিনিস যেটা ধরো তুমি শহরে বেশি হুম, দেখবে, সেটা হচ্ছে এই ভেপিং বা ই সিগারেটস, হুম, যেটা এখন একটা মডার্ন ট্রেন্ড, সাবস্টিটিউট হ্যাঁ, হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, স্মোকিং এর। হুম, কাজেই প্যাটার্নস গুলো আলাদা। এখন 2015-র পরে তো এটা রিপিট হয়নি, হুম, এখন সবে মানে শুরু হয়েছে হুম, কাজ আবার। কিন্তু অ্যাডিকশনের মধ্যে যে কটা নেশা হয়, স্মোকিং এখন অবধি, মানে স্মোকিং বলো বা চিউয়েবল হুম, টোব্যাকো হুম, বলো, ওভারঅল তামাকের হুম, যে নেশা, তামাক বা তামাক জাতীয় জিনিস, ইট কন্টিনিউস টু বি দ্য মোস্ট কমন অ্যাডিকশন, আর মোস্ট আনট্রিটেড অ্যাডিকশন, কমনের থেকেও বেশি। যে লোকজনের আছে কিন্তু লোকজন হেল্প নিতে আসে না। না, অনেকেই এসে বলে যে আমার ড্রিঙ্ক বেশি হয়ে যাচ্ছে হুম, ডাক্তারবাবু, হুম, হুম, আমার হুম, হুম, হয়তো আমি ক্যানাবিস নিয়ে হুম, ফেলছি, হুম, হুম, উইড নিয়ে হুম, হুম, ফেলছি। কিন্তু আমাদের ধরে হয়তো বলতে হুম, হুম, হচ্ছে যে আচ্ছা, আপনি এসেছেন হুম, ফুসফুসের সমস্যার জন্য, হুম, আপনি এটা বন্ধ করুন। হুম, আপনি এসেছেন দাঁত দেখাতে, আপনার কিন্তু হুম, স্মোকিং ক্ষতি হচ্ছে, বন্ধ হুম, হুম, করুন। হুম। আমি স্মোকিং ছাড়বো বা আমি পান মশলা ছাড়বো ডাক্তারবাবু, ওটার জন্য খুব কম। কম আসে। কিন্তু হ্যাঁ, এমন লোকও তো আছে যে আমি হুম, জানি আমার স্মোকিং এর জন্য হুম, এই ক্ষতি হুম। হতে পারে। কিন্তু আমি চাইছি, আমি ছাড়তেই পারছি না। এটা কেন? এটা মানে এই জায়গাটা জানো তো সবথেকে হুম, গুরুত্বপূর্ণ এই হুম, অ্যাডিকশন এর ব্যাপারে। দেখো, অনেকেরই ক্ষেত্রে যারা স্মোক করেন বা যারা তামাক সেবন করেন, তুমি হুম। যদি তাদের জিজ্ঞেস করো গিয়ে যে, "আচ্ছা, এটা কি ঠিক হচ্ছে?" তারা জানে যে না, এটা কিন্তু প্রবলেম। এবং প্রত্যেকেই হয়তো জানে। অনেকেই, হুম, হ্যাঁ, হুম, অনেকেই হুম, হয়তো চেষ্টা করেছেন হুম, ছাড়ার জন্য। যেটা তুমি শুরুতেই হুম, বললে হুম, যে চাইছেন কিন্তু ছাড়তে পারছেন হুম, না। এবার তার কারণ মূলত ৩ টে। ১, সোশ্যাল প্রেশার। দেখো, খুব অল্প বয়স থেকে দেখবে যে এই স্মোকিং বিশেষ করে, এটা একটা মানে ইটস অলমোস্ট রিলেটেড টু ম্যানহুড, ওম্যানহুড, হ্যাঁ? বড় হওয়ার একটা প্রতীক। স্কুল কলেজে আমি যে একটু কুল হুম, হয়েছি, হুম, হ্যাঁ? হুম, বা হুম, আমি যে হুম, বড় হুম, হুম, হচ্ছি, টিনেজ যাচ্ছি, ম্যাচিউর করছি, বন্ধুরা যে আমাকে অ্যাকসেপ্ট করছে সেটার একটা প্রতীক। আবার একটা গ্যাদারিং এ গিয়ে, "ও তুই স্মোক করিস না, তোর কি হবে?" এইরকম একটা হুম, 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 কথোপকথন হুম, হয়। হুম, আর সর্বত্রই তুমি যদি দেখো, এক তো হচ্ছে স্ট্যাটিউটরি ওয়ার্নিংটা এত ছোট হুম, যে সেটা তোমার চোখে পড়বে না। কিন্তু যেটা চোখে পড়বে হুম, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে হুম, হুম, এই যে তামাক বিক্রি হয়, মানে টোব্যাকো মার্কেটিং, তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি ব্রেন খাটাচ্ছে হুম, যে হুম, মানুষকে কিভাবে আমি নেশাটার মধ্যে ঢোকাবো। ঠিকই। আমি এমনভাবে প্যাকেজ করছি হুম, হুম, যেখানে ওটা কিন্তু আর অ্যাডিকশন থাকছে না। না, ওটা হয়ে যাচ্ছে একটা মডার্নিটির স্টেটাস প্রতীক, স্ট্যাটাস। হ্যাঁ, যেখানে মানে হুম, এটা আমার আইডেন্টিটির একটা পার্ট। হুম, আমার আত্মপরিচয় কি না, আমি হুম, বন্ধুদের মধ্যে দাঁড়িয়ে বেশ হুম, একটা সুন্দর সোশ্যাল মিডিয়ায় হুম, স্মোক করছি, বাইকে উঠে সেই ছবি হুম, দিতে পারছি হুম, কিনা। সেইটা একটা মেজর কারণ, যখন অনেকে বুঝেও ছোটবেলা থেকেই ট্র্যাপে পড়ে যায়। সেকেন্ড হলো যে দেখো, এই যে হেল্প রয়েছে, আমি যে হুম, ছাড়তে পারি, হুম, প্রফেশনাল হেল্প যে নেওয়া যেতে পারে, হুম, সেইটার সচেতনতাটা কিন্তু অনেকটাই কম। তোমায় যে আমি হুম, এনএমএইচ এর হুম, সার্ভেটার কথা হুম, বলছিলাম, হুম, সেখানে একটা ট্রিটমেন্ট গ্যাপ কনসেপ্ট হয়। যে আমার ট্রিটমেন্ট প্রয়োজন, কিন্তু হুম, ধরো ১০০ জন মানুষের মধ্যে কজন ট্রিটমেন্ট নিচ্ছেন, এই পার্সেন্টেজটা, সেটা কিন্তু বাকি নেশার থেকে তামাকের ক্ষেত্রে বেশ কম। অনেকে হয়তো ভাবেন যে আচ্ছা, দোকানে বা অনলাইনে আমায় যে চুইং গাম গুলো দেখাচ্ছে হুম, বা কোনো একটা হয়তো হুম, রেমেডি হুম, দেখালো, হুম, আমি সেটা নিলাম, সেরে যাব। হুম, কিন্তু কতদিন নেব? আর কি উপায় আছে?
কতটা স্মোক করছি বা কতটা পান মশলা নিচ্ছি তার উপরে বেস করে কি ট্রিটমেন্ট, সেই সচেতনতাগুলো কিন্তু নেই। এবং ওরা আসলে আমার মনে হয় বুঝতেও পারে না যে এই সময় আমরা কোন ধরনের এক্সপার্টের কাছে পৌঁছবো। এক্স্যাক্টলি। সেটা মানে একটা আমাকে কারণ। কে গাইড করবে? তো এটাই আমার নেক্সট প্রশ্ন যে আমি যদি ছাড়তে চাই তাহলে আমি কোন ধরনের এক্সপার্টের কাছে যাবো? এবং আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করব? হুম। দেখো, যারা এই অ্যাডিকশন নিয়ে হুম, ডিল করেন হুম, তারা মূলত সাইকিয়াট্রিস্ট। হুম, আর কাউন্সেলিং এর দিকটা নিয়ে যারা ডিল করেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হুম, অথবা হুম, হুম, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক, হুম, যাদের থেরাপি আর কাউন্সেলিং নিয়ে পর্যাপ্ত হুম, ট্রেনিং হুম, আছে। মূলত অ্যাডিকশন ওষুধ দেওয়া হুম, বা অ্যাডিকশনটা বুঝে সেটা ট্রিটমেন্ট শুরু করা, হুম, সেটা কিন্তু যারা মনোরোগ হুম, বিশেষজ্ঞ হুম, হন, হুম, সাইকিয়াট্রিস্ট হন, তারাই করেন। হুম, কিন্তু দেখো, কজন স্মোকিং ছাড়তে বা গুটখা পান মশলা ছাড়তে সাইকিয়াট্রিস্টের কাছে যায়? সেটাই। এমনি তো হুম, মানসিক অসুখ বা হুম, মানসিক সমস্যা নিয়ে একটা বড় লজ্জা, ভয়ের জায়গা আছে, আছেই, স্টিগমার হ্যাঁ, জায়গা আছে। হুম, কাজেই যেটা আমরা করি বা যেটা খুব হেল্পফুল এই ক্ষেত্রে দেখা গেছে, সেটা হচ্ছে কমিউনিটি অ্যাপ্রোচ। ধরো, মানুষজন তো বিভিন্ন কারণে বিভিন্ন স্পেশালিটির ডাক্তারের কাছে যাচ্ছে। একদম। কার্ডিওলজিস্ট, হুম, হার্টের সমস্যা, হুম, হুম, কারোর হয়তো একটা বাইপাস হুম, হলো, হুম, সে স্মোক করছেন। হুম, কার্ডিওলজিস্ট সেটা আইডেন্টিফাই করে হুম, বাইপাসটা করবার পরে তাকে পাঠিয়ে দিলেন সাইকিয়াট্রিস্টের কাছে যে হুম, এবার কিন্তু এটার সময় এসেছে। তা না হলে পরেরটা আসন্ন। পরের হুম, হার্ট অ্যাটাকটা হুম, কেউ আটকাতে হুম, পারবে না। কেউ হয়তো দাঁত তুলতে গেছেন বা দাঁতের কোনো হুম, প্রসিডিওরে হুম, ডেন্টিস্ট দেখে বুঝলেন যে না, দাঁতের অবস্থা, মাড়ির অবস্থা খারাপ, হুম, তাকে রেফার করলেন সাইকিয়াট্রিস্টের কাছে। কেউ জেনারেল ফিজিশিয়ান বা পালমোনোলজিস্ট, ফুসফুসের ডাক্তারের কাছে হুম, গেছেন। হুম, তিনি দেখলেন যে না, এইটা ছাড়া দরকার, পাঠিয়ে দিলেন। অনকোলজিস্টের কাছে গেছেন যে মুখের কোনো হুম, ইস্যুর জন্য, হুম, তিনি পাঠালেন সাইকিয়াট্রিস্টের কাছে। এরকম সমস্ত ফিল্ডকেই যদি আমরা আমাদের মধ্যে সেন্সিটাইজ করতে পারি, তাহলে তারা কিন্তু দেখবেন হুম, যে আরো বেশি বেশি করে কিভাবে লোকজন এই হেল্পটা পেতে পারেন। এবং এভাবেই যতজন জানছে এই ট্রিটমেন্টের ব্যাপারে, আমাদের কলিগের থ্রু দিয়ে কিন্তু জানছেন। তারা জেনে আমাদের কাছে অনেক বেশি করে আসছেন। আর কিন সিচুয়েশনটা ধ্রুব অনেক হুম, চেঞ্জ হুম, করছে। আগের মতন কিন্তু নেই। আমি বললাম বটে, হুম, কিন্তু এখন কিন্তু অনেক লোক নিজেরা জেনে নিজেরা আসেন। হ্যাঁ, সংখ্যায় কম। হুম। কিন্তু নিজেরা আসেন যে, "না ডাক্তারবাবু, আমি ছাড়তে পারছি না। বলুন কি করলে আমি ছাড়তে পারব?" এখন ওটাই প্রশ্ন আমি কিভাবে ছাড়তে পারবো? ডাক্তারবাবু আমায় একটা ওষুধ দিন যে ওষুধটা খেলে আমার এই যে নেশাটা, এই নেশাটা হুম, কেটে যাবে। এরকম তো বহু প্রশ্ন বা হ্যাঁ, হ্যাঁ, আসে, দাবি আপনার কাছে আসে, আসে। আসে। তো মানে এইটাকে তারা কিভাবে বোঝান যে হুম। একটা ওষুধে এটা শুধুমাত্র সারে না? আপনারা কিভাবে এটাকে বোঝান? না, তুমি ১ম সহজ হুম। কাজটা করে দিলে। তুমি হ্যাঁ। বলে দিলে যে একটা ওষুধে এটা সারবে না। কারণ এইটাই কিন্তু মানুষের মনে হ্যাঁ, আইডিয়াটা থাকে যখন আমাদের কাছে হ্যাঁ। আসেন। হুম, যে আমি যাবো, হুম, আমি একটা ম্যাজিক ওষুধ পাবো। আমি ডাক্তারবাবুর চেম্বারের দরজা দিয়ে হুম, বাইরে বেরিয়েই আ ব্যাস, আমি আর সিগারেটের দিকে তাকাবো না। সিগারেট সামনে এলেও, স্মোক করলেও আমি সরে যাবো। হ্যাঁ, কারণ সেরম তো হয় না। কারণ দেখো, অনেক দিনের নেশা। হুম, বডি একটা জিনিসের সঙ্গে হুম, অ্যাডাপ্ট করে হুম, গেছে। এবার ম্যাজিক ট্রিটমেন্ট বলে কিছু হয় না। এটা ১ম এ বুঝতে হবে। নেশা যদি আমি ছাড়তে চাই, সেটা যেকোনো হুম, নেশা হোক, শুধু তামাকের ক্ষেত্রে নয়। এটা একটা যৌথ প্রয়াস। যিনি আসছেন হুম। তিনি, ডাক্তারবাবু যিনি আছেন তার ট্রিটমেন্ট, ট্রিটিং টিম এবং এবং তার পরিবার। ফ্যামিলির সাপোর্ট। একদম। হুম, এটা একটা অ্যাবসোলিউট গ্রুপ হুম, ওয়ার্ক, যৌথ প্রয়াস। ৩ জনেই বা ৩ দলই যদি তাদের বেস্ট না দেন, এটা করা সম্ভব নয়। দ্বিতীয় ইস্যু হলো যে আমি এখন হয়তো ছাড়লাম। হুম, রিল্যাপস, যেটা স্মোকিং এর ক্ষেত্রে হুম, প্রায়ই হয়। হুম, আমি ১০ বার ছেড়েছি, হুম, আবার ১০ বার ধরেছি। হুম, কাজেই আমি ছাড়লে হবে না। আমি যাতে ছেড়ে থাকতে পারি। আমি একটা পার্টিতে গিয়ে পাশের জনকে স্মোক করতে দেখে আবার রিল্যাপস করলাম না, হুম, সেইটা আটকানো। আর বোঝা যে কোন সময়ে আমার কি ট্রিটমেন্ট লাগবে। যেমন যখন কেউ আমাদের কাছে আসেন, এসে ১ম এ হুম, বলেন যে, "আচ্ছা, আমি এক্সেসিভ স্মোক করে ফেলছি।" ১ম এ যেটা আমরা বলি যে, দেখুন, ১ম এই আপনি দুম করে বন্ধ করতে পারবেন না। স্মোকিং এমন একটা জিনিস। স্মোকিং সিসেশন বা আ যেকোনো তামাক হুম, রিলেটেড হুম, প্রোডাক্ট যখন বন্ধ করা হয়, ১ম যেটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো কুইট ডেট। আমার মাথায় একটা দিন রাখতে হবে যে আচ্ছা, ওই দিনের পর কিন্তু আমি আর খাবো না। আচ্ছা। এটা আজ থেকে ৩ মাস হতে পারে, আজ থেকে ৬ মাস হতে পারে। কিন্তু obviously বছরের পর হতে হুম, পারে না। তাহলে সেটা হুম, কোনদিন হুম, আসবে না।
এই কুইট ডেটটা কেন ইম্পর্টেন্ট? কারণ ট্রিটমেন্টটা পুরোটাই অ্যারেঞ্জ করা হয় ওই কুইট ডেটটা মাথায় রেখে। এবার আমি দু রকমের ট্রিটমেন্ট দিতে পারি। এক, ওষুধ অথবা কাউন্সেলিং। কাউন্সেলিংটা দীর্ঘমেয়াদী। অনেক সময় প্রথম যে কাউন্সেলিং সেশনটা হয় সেটা সিঙ্গেল সেশন কাউন্সেলিং বলা হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা তারপরে পেশেন্টটাকে আর নাও পেতে পারি। আচ্ছা। আমাদের ধরে নিতে হবে আমাদের মতন একটা সেটআপে একবার যদি কেউ কোনোভাবে রাজি হয়ে আসেন বা ফ্যামিলি বা ডাক্তার ধরে বেঁধে তাকে পাঠিয়ে থাকেন, পরের বার আর সেকেন্ড টাইম নাও আসতে চান্স পারে। না হতে পারে। কাজেই প্রথমেই তাকে কাউন্সেলিং এ এটা বলে দেওয়া হয় যে আচ্ছা কি কি আপনার হাতে আছে, কি কি আপনাকে করতে হবে, ক্ষতি কি হতে পারে, আর প্রসেসটা কি। এটা অনেক সময় আমরা করি, অনেক সময় আমাদের টিমের যে সাইকোলজিস্টরা আছেন তারা করেন। কিন্তু ইউজুয়ালি কিন্তু কাউন্সেলিং দীর্ঘমেয়াদী। মানে যেটা টোব্যাকো সিসেশন ক্লিনিক হয়, একটা ডেডিকেটেড ক্লিনিক তামাক নেশা আটকানোর জন্য, তাদের ইভেন হেল্পলাইন হয়। যে পরের রিভিউ হওয়ার আগে তারা কিন্তু পেশেন্ট বা ফ্যামিলিকে ফোন করে ডেকে নেন, এটা আচ্ছা। বুঝে যে তারা নিজে থেকে নাও আসতে পারে। এবার এটা হলো কাউন্সেলিং এর দিক। ওষুধের মধ্যে দুটো দিক আছে। একটা হচ্ছে যেটাকে আমরা বলি এনআরটি, নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি। থেরাপি। নিকোটিনটা যদি ফুসফুসের মধ্যে দিয়ে বা মুখের মধ্যে দিয়ে পেটের মধ্যে দিয়ে যায় সেটা ক্ষতিকর। তার জায়গায় যদি আমি এটা অন্য কোনোভাবে শরীরের মধ্যে দিতে পারি, তাহলে আমার ওই যে হাই ফিলিংটা লাগে, যে কিকটা হয় স্মোকিং করার পরে, সেটা আসবে না। এবার এটার বেশ কিছু ফর্ম থাকে। গামস থাকে, চুইংগাম, আবার প্যাচ, যেগুলো এখনকার দিনে খুব পপুলার, যেটা একটা শরীরের নির্দিষ্ট জায়গায় আটকে রাখা যায়। 24 ঘন্টা, 72 ঘন্টা দু রকমের প্যাচ পাওয়া যায়। খুব ইন্টারেস্টিংলি প্যাচটা করে কি, খুব সামান্য পরিমাণ নিকোটিন স্কিনের মধ্যে দিয়ে, যে সূক্ষ্ম রক্ত সাপ্লাইটা আছে সেটার মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি একটু 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 করে শরীরে 24 ঘন্টা চলতে থাকে। আচ্ছা। এবার নিকোটিনের যে অ্যাডিকশনটা সেটা হয় কারণ আমাদের শরীরে ব্রেনে যে কাজ করে নিকোটিনটা, সেটা একটা মানে ভেতরে এই যে ডোপামিন আমরা যেটাকে বলি, যেটা ভালো লাগার কেমিক্যাল, সেই ডোপামিনটা একটা এরকম বার্স্ট হয়ে বাড়ে, আবার কমে যায়। আবার একটা স্মোক বার্স্ট করে বাড়ে, কমে যায়। এইটা, এই যে টনিক, এই কথাটা বলা হয় টনিক বার্স্ট, এইটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমাদের ওই কিকটা লাগে। ওই যে তুমি বলছিলে স্ট্রেস রিলিফ করে, কিন্তু যখনই টনিকটাকে তুমি ফেজিক করে দেবে, ফেজিক কি না, কন্টিনিউয়াস একটা ছোট সার্টেন গ্রেডে গ্রাফটা আর এরম এরম হচ্ছে না, স্পাইকটা হবে না, স্পাইক হচ্ছে না, একটা প্ল্যাটিউ হচ্ছে। প্ল্যাটিউ যখনই হলো, যেটা প্যাচ দিলে তুমি শরীরে, তখন তার উপরে তুমি যদি স্মোক করো, তোমার সেই ফিল গুডটা কিন্তু আসবে না। তোমার হাফ সিগারেটটা খেয়ে মনে হবে ধুর, ভাল লাগছে না, ফেলে দিলে। বা হয়তো তোমার প্রত্যেক ঘন্টায় একটা করে লাগতো, তোমার এখন মনে হচ্ছে কি হবে খেয়ে, সেই তো ভাল লাগছে না, ছাড়ো, তার থেকে অন্য কিছু করি। কাজেই প্যাচ হচ্ছে সব থেকে এফেক্টিভ ফর্ম অফ নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি। গাম নিয়ে আমার একটা ছোট কথা বলার আছে এবং এটা খুব জরুরি। এই যে অনেকেই ভাবে না যে আমি তো দোকান থেকে গাম নিয়ে নিতে পারি, আমার তো ডাক্তারের দরকার নেই। গাম কেন কাজ করে না বলতো? কারণ আমরা ওটাকে চুইংগামের মতন ইউজ করি। আচ্ছা। কিন্তু চুইংগাম নয়, না, ওটার নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে। পদ্ধতি আছে। আচ্ছা। পদ্ধতিটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয় চু অ্যান্ড পার্ক মেথড। চু মানে চিবোনো, অ্যান্ড পার্ক মানে রাখা। রেখে দাও। আমি যদি মানে ওই চুইংগামটাকে, যেটা ধরো টিপিক্যালি নিকোটেক্স নামে একটা সময় খুব চলতো, সেটা যদি আমি কন্টিনিউয়াসলি চিবাই মুখের মধ্যে, কি হবে, আমার মুখে প্রচুর থুতু আসবে, সেটা আমি গিলে নেব, অসম্ভব পেট জ্বালা করবে, বমি হবে, তখন আমি সেটা মুখে এক মুহূর্ত রাখতে পারবো না। দেখবে অনেকে বলবে আমি চুইংগাম খেতে গেছি ডাক্তারবাবু, অখাদ্য খেতে, পেট জ্বালা করছে, অ্যাসিডিটি হচ্ছে, ফেলে দিলাম। এবার এটা তো এরম ভাবে নেওয়ারই কথা নয়। হালকা একটুখানি জাস্ট দাঁতটা বসানো, যে কোনো চুইংগাম, একটা ওই মুখের মধ্যে পিপারমিন্টের টাইপের ফিলিং আসে, যেই মুহূর্তে সেটা এলো, যেরকম গুটখা রাখা হয় সেরকম মাড়ি এবং স্কিন, মানে এই দুটোর মধ্যে, গাল এবং মাড়ি, এই দুটোর মধ্যে গুটখার মতন ওটাকে রেখে দাও। আচ্ছা। আবার পিপারমিন্টের স্বাদটা চলে গেল, আবার একটু হালকা কামড়াও,
আবার রেখে দাও। এরম করতে করতে কি হবে, ধীরে ধীরে নিকোটিনটা তাহলে রক্তের মধ্যে অ্যাবজর্ব হবে। এটাকে বলে চু অ্যান্ড পার্ক মেথড। আমি যদি এরকম ভাবে না নিই, তাহলে কোনোদিন নিকোটিন গাম কাজ করবে না। আজকাল আরো অনেক কিছু বেরিয়েছে, যেমন প্যাস্টিলস বেরিয়েছে লজেঞ্জের হুম, মতন, লজেঞ্জ আছে, হুম। অনেক জায়গায় মানে ইমপ্লান্ট আছে যেটা স্কিনে বসিয়ে দেওয়া যায়, যদিও আচ্ছা। সেটা অনেক হাইফাই হুম, মেথড। হুম। বাট প্যাচ হলো সব থেকে ভালো, এফেক্টিভ, এবং যেটাকে রেখে দেওয়া যায়। মানে আমরা নর্মালি বলি পিঠের ওপর পোর্শনটায় লাগাতে, আচ্ছা। যাতে হাত দিয়ে দুম করে হুম। খুলে না দেওয়া যেতে পারে। আর অনেক সময় স্কিনের একটু ইরিটেশন হতে পারে, তো যে জায়গাটায় তুমি লাগাচ্ছ সেই জায়গাটা প্রত্যেক দিন জাস্ট বদলাতে থাকো। বস্তুত এই ওষুধ, কাউন্সেলিং, ফ্যামিলি সাপোর্ট এবং অবভিয়াসলি যিনি আসছেন তার নিজস্ব যে চেষ্টা, উইল, উইল। যাচ্ছে আমি ছাড়বো, হুম, কাম হোয়াট মে, হুম। এটা যদি থাকে প্লাস কিছু ওষুধ আছে, সব মিলিয়ে কিন্তু কুইট করাটা সম্ভব। ইটস রিয়েলি রিয়েলি পসিবল। ইনফ্যাক্ট গবেষণা বলছে 70 to 75% চান্স অফ কুইটিং, যদি এনআরটির সঙ্গে কাউন্সেলিং একসাথে চলে এবং পেশেন্ট নিজে হেল্প নিতে চান। আমি পারছি না ছাড়তে, ঠিক আছে, কিন্তু আমি তবু ডাক্তারবাবুর কাছে যাচ্ছি। আমি যদি হেল্প না নিই, তাহলে তো ছাড়ার যতটুকু চান্স ছিল সেটাও থাকবে না। একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি ১ম এ বললেন যে আ এই ধরনের পেশেন্টরা ওই একদিনই আসে, 2nd দিন আসবে কিনা আমরা জানি না। ওই 2nd দিনও যেন আসে তার জন্য ফ্যামিলির কি রোল থাকে? ফ্যামিলির রোলটা কিন্তু অপরিসীম। কারণ দেখো, অনেক সময় পেশেন্ট হয়তো নিজে আসছেন, হুম, কিন্তু তিনি হয়তো আগে যতবার ছাড়তে হুম, চেয়েছেন, হুম, যেটা টিপিক্যালি যে কোনো হুম, নেশার ক্ষেত্রে হয়, হুম। একটা মরাল অ্যাঙ্গেল চলে আসে। তুমি তো ছাড়বে না, তোমায় বলে কি লাভ? হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। ডিসকারেজ করা। ইয়েস। ও কিছু হুম, করা যায় হুম, না। হুম, তুমি তো অনেকবার আগে চেষ্টা হুম, করেছো। হুম, ডাক্তারের কাছে গেলেও তো ডাক্তারের হুম, কথা শুনবে না। হুম, এবার এতে যেটা হয় যে অলরেডি তো মোটিভেশন কম হুম, আছে, এটা মোটিভেশনটা আরো কমে যায়। আমরা ফ্যামিলিদের সঙ্গে যখন ১ম দিন কথা বলি, আমরা একটা জিনিস খুব ক্লিয়ারলি বলি যে, দেখুন, আপনি যদি এই এক্সপেকটেশন এ আসেন যে আজকে আমার কাছে হুম, এসেই উনি নেশাটা কাল থেকে ছেড়ে দেবেন, হুম, সেটা কিন্তু একটা বাস্তবচিত এক্সপেকটেশন নয়। আপনি পাশে থাকুন। এটা এনশিওর করুন যে উনি যেন 2nd আর 3rd দিনটা আমাদের কাছে আসেন। এইটুকু এনশিওর হুম, করুন। উনি যদি নাও ছাড়েন, তার মানে কিন্তু দিস ইজ নট দ্য ফেইলিউর অফ ট্রিটমেন্ট। আরেকটা প্রবলেম হয় যদি পেশেন্ট রিল্যাপস করে। ধরো ছেড়ে দিল, হুম, ৬ মাস ছেড়ে দিল। হুম, তারপরে আবার রিল্যাপস করল। এতে কি হয়? নরমালি এটা ভেবে নেওয়া হয় যে আচ্ছা, তাহলে আর লাভ কি ট্রিটমেন্ট হুম, করে? কিন্তু অ্যাডিকশন এর ট্রিটমেন্টে, যেকোনো অ্যাডিকশন এর ট্রিটমেন্টে ল্যাপস মানে একবার আবার নেওয়া, অথবা রিল্যাপস মানে আবার সেই হুম। প্যাটার্নে চলে যাওয়া, দুটোই কিন্তু অত্যন্ত কমন। আর আমাদের ধরেই নিতে হবে যে দিস ইজ আ পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। এটা ছাড়া কিন্তু ট্রিটমেন্ট পদ্ধতিটা এগোবে না। যে ইট উইল বি আ বাম্পি রাইড, কিন্তু গাড়িতে আপনাকে থাকতে হবে। আপনি গাড়ি থেকে নেমে নেমে গেলে গেলে কিন্তু হবে না। ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন না। কোনদিনই পসিবল হবে না। রাইট। আচ্ছা, আপনি বললেন যে একটা দিন আমায় ফিক্স করে নিতে হবে যে আমি আ অমুক দিন থেকে আমি আর স্মোক করব না। কিন্তু কিছু শ্রেণীর লোক আছে বলেন যে একদিনে তো ছাড়া যাবে না। হুম, হুম, আমি একটু, একটু করে কমিয়ে ঠিক ছেড়ে ফেলব। হুম। তো এটা কি সম্ভব হয়? দেখুন, সম্ভব। এবার আ বিভিন্ন মানুষের কিন্তু প্ল্যানটা বিভিন্ন রকম হুম, হয়। আমরা হুম, কোনোদিনই যেকোনো ট্রিটমেন্ট, সেটা ওভারঅল মেডিসিনেই কখনো একটা টেকনিক সবার ক্ষেত্রে চলবে না। কুইট ডেটটা কেন ইম্পোর্টেন্ট, ছাড়ার দিনটা? কারণ যাতে মানে এই যে বলে না যে হুম, একটা নতুন প্রজেক্ট হুম। শুরু করলে তার একটা নিজেকে টার্গেট প্রিপেয়ার থাকে। করা, হ্যাঁ, টার্গেট থাকা। এক্সাক্টলি। হুম, হুম, একটা ডেডলাইন, হুম, একটা টার্গেট থাকলো। হুম, যে আমরা সবাই জানি যে আচ্ছা অমুক দিন হুম, কুইট ডেট হতে পারে। তার মানে কিন্তু দ্যাট ইজ নট ইনফ্লেক্সিবল। আমি জানি যে সেটার থেকে হয়তো ১ মাস হুম, পরে হলেও হতে পারে। হুম, কিন্তু পেশেন্টের মনে একটা থাকে যে আচ্ছা এই ডেটটা কিন্তু আমার কাছে রয়েছে যে এর মধ্যে ছাড়তে হুম, হবে। ততদিন অবধি এরকম না যে হুম। একটা কন্টিনিউয়াস নেশা করার লাইসেন্স আছে। অনেকে আছে যারা আ হয়তো ৩-৪ প্যাকেট একদিনে হয়ে যাচ্ছে। আবার অনেকে আছে যারা হয়তো ৪-৫ টা হুম, হচ্ছে। তো যখন সংখ্যাটা অনেক হয়, যখন ১০ এর কমে হয়, হুম, হুম, কনভেনশনটা হুম, এরকম, হুম। ১০ এর কম হলে কিন্তু ওষুধ বেশিরভাগ ক্ষেত্রেই লাগে না। আচ্ছা। যে আচ্ছা, হুম, জাস্ট কমিয়ে, কমিয়ে, কমিয়ে হুম, একটা সময় করে হুম, ছেড়ে দিন।
কিন্তু যখন অনেক হয়ে গেছে বা যখন রিস্ক বেশি, মানে অলরেডি একজনের হয়তো ক্যান্সারের আর্লি স্টেজ শুরু হয়ে গেছে, অথবা তার একটা অলরেডি বাইপাস হয়ে গেছে বা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে গেছে, অথবা তার হয়তো ফুসফুসের কোনো সিরিয়াস সমস্যা রয়েছে, তা সত্ত্বেও তিনি বন্ধ করতে পারছেন না, তখন কিন্তু আমাদের সেই অপেক্ষা করার লাক্সারিটা আর থাকে না। সেই ক্ষেত্রে আমাদের জিনিসটা ফাস্ট করতে হবে, এবং আমরা নর্মালি বলি যে যা নিচ্ছেন হুম। চেষ্টা করুন তার অন্তত 20 to 30% প্রত্যেক উইকে আপনি কমাতে পারেন কিনা অ্যাজ আ ডেইলি কনজাম্পশন। আর ট্রিটমেন্টের লক্ষ্যটা সবসময় কিন্তু টোটাল বন্ধ হয়ে যাওয়া নয়, যেটাকে আমরা বলি কমপ্লিট অ্যাবস্টিনেন্স আমাদের হুম, ভাষায়। অনেক সময় রিস্ক রিডাকশন বা হার্ম রিডাকশন, যে ক্ষতিটা কম হোক। কেউ বলল ডাক্তারবাবু আমি স্মোকিং পুরোপুরি বন্ধ করতে পারবো না, আপনি যাই করুন। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু তখন পেশেন্টে যদি তোমায় বন্ধ করতেই হবে বলে পিছনে পড়ে থাকি, পালিয়ে যাবে। সে তো ঠিকই। কাজেই আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে কটা নিচ্ছেন? 30টা। আপনি বন্ধ করতে পারবেন না মানছি, 15টায় আনতে পারবেন? সেইটা চেষ্টা। 15টা যখন এলো 10টায় আনতে পারবেন? ইটস কন্টিনিউয়াসলি আ প্রসেস অফ নেগোশিয়েশন। অ্যাডিকশনের ট্রিটমেন্ট একদিনে 1 মাসে হবে না। কিন্তু হ্যাঁ, কেউ যদি ভরসা রাখেন সেটা কিন্তু আল্টিমেটলি দ্যাট পারসন উইল রিচ দ্য ডেস্টিনেশন। মানে যেটা আপনি বললেন একটা বাম্পি রোড, হুম, একটা জার্নি হুম। যেটার মধ্যে আপনাকে থাকতে হবে। থাকতে হবে। আর অ্যাকচুয়ালি এখনকার দিনে না ট্রিটমেন্ট আরো অনেক উন্নতি হয়ে গেছে। মানে যেমন একটা ওষুধ এখন আসে, আমরা প্রায় ইউজ করি, ভ্যারিনিক্লিন বলি আমরা। এই ওষুধটা কিন্তু একদম ডেডিকেটেড মেডিসিন স্মোকিং বন্ধ করার জন্য। আচ্ছা। এবং এটাও ওই কুইট ডেট মনে করেই দেওয়া হয়। আর এটার যে এফিকেসি, হুম, মানে এই যে নেশা ছাড়াবার যে ক্ষমতা, হুম। সেটা রিসার্চ কিন্তু বলছে যথেষ্ট। এবার দেখুন, যে ওষুধই আসুক, যে ট্রিটমেন্টই আপনি করুন, এরকম নয় যে সব ট্রিটমেন্ট সবার ক্ষেত্রে সমান কার্যকরী। তা তো কখনোই না। যে কোনো ট্রিটমেন্টের তার জন্য ক্ষেত্রে। তো একজন এক্সপার্টের কাছে আপনাকে পৌঁছতেই রাইট, হবে। রাইট। মানে এবং থেকে যেতে হুম, হবে। মানে আমরা যখন একটা ট্রিটমেন্ট শুরু করি, ইটস লাইক আ রোড ম্যাপ। হুম, আর বারবারই এটা বলবো, আর তোমার শো এর হুম, মাধ্যমেই বলবো, যারা দেখছেন তারা তাদের পরিবার যদি কেউ জানেন বা তাদের পরিচিত, এবং যারা মানে যেকোনো হেলথ প্রফেশনে আছে, হুম, সেটা নার্স হোক, অ্যালাইড প্রফেশনাল হোক, কোনো আশাকর্মী হুম, হোক, ডাক্তার হন, যারা এই স্বাস্থ্যের প্রফেশনে আছেন, যেখানে দেখছেন হুম, যে একজন মানুষের এইরকম একটা নেশার জায়গায় এসেছেন, হুম, সেটাকে নরমালাইজ না করে, ঠিক আছে বাকি সব ছাড়ছে, সিগারেটটা নয় থাক, বিড়িটা নয় থাক, হুম, একটা পান মশলাই তো নিচ্ছে, কি হলো? কিন্তু ওই একটা কিন্তু আল্টিমেটলি 5টা হবে, 10টা হবে, 30টা হবে। আর তারপরে একবার যদি একটা irreparable ড্যামেজ হুম, হয়ে যায় শরীরে, তখন কিন্তু ফিরে আসার, ফিরে দেখার সময় থাকবে না। একদম। কাজেই সময় থাকতে প্রতিরোধ করুন। হেল্প আছে, অনেক হেল্পের অপশন আছে। কিন্তু অপশনটা নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। একটা পপুলার থেরাপির কথা শুনতে পাই সেটা হচ্ছে এমইটি। মানে এটা কি? মানে এটা কিভাবে স্মোকিং ছাড়তে হেল্প করে আমাদের? মোটিভেশন এনহ্যান্সমেন্ট থেরাপি, হুম, যেটা এমইটি হুম, বলা হয়। হুম, এবার থেরাপির বা কাউন্সেলিং এর তো হুম, বিভিন্ন অ্যাপ্রোচ হুম, থাকে। হুম, যেমন সিবিটি বা হুম, কগনিটিভ হুম, বিহেভিয়ার হুম, থেরাপি হুম, একটা হুম, অ্যাপ্রোচ। মানুষ যখন চাইছেন সেই চাওয়াটাকে আরো একটা জোরদার মোটিভেশনে কনভার্ট করার জন্য কিছু স্টেপস থাকে। আচ্ছা। সেগুলোই হলো এমইটি। মানে যেটা আগেই তোমায় হুম, বলছিলাম, হুম, যে একজন সাইকোলজিস্ট বা হুম, সাইকিয়াট্রিস্ট বা সোশ্যাল ওয়ার্কার যিনি থেরাপি করেন, হুম। এই এমইটিটা কিন্তু অনেক সময় সিঙ্গেল সেশনেও করা যায়, যেটা আচ্ছা, আমি বলছিলাম। আচ্ছা। কিন্তু ইউজুয়ালি কয়েকটা সেশন লাগে। হুম, ৩টে মেইনলি জায়গা নেওয়া হয়। এক হচ্ছে কেন ছাড়বো? হুম, ছাড়ার হুম, অপশন কেন? সেকেন্ড হলো পেশেন্টকে জোর না করে, যে আমরা নরমালি একটা তো একটা ব্ল্যাঙ্কেট হুম, স্টেটমেন্ট দিয়ে দিই, "ও খাওয়া উচিত না, বন্ধ করে দাও।" আরে খাওয়া উচিত না তো আমি জানি। বন্ধ করতে পারলে তো আমি নিজেই করতাম। হ্যাঁ, সেটা না করে তার সাথে এই জার্নিটায় যে আমি আছি, কিন্তু ইচ্ছা হলে আমি কি করব? ইচ্ছাটাকে আমি কিভাবে সাবস্টিটিউট করব? আমার যখন মনে হচ্ছে যে আমি ছাড়তে পারছি না, তখন আমি হেল্প যে নিতে আসতে পারি, সেই সাহসটা জোগানো। এবং ফাইনালি অল্টারনেটিভ কি? আমায় যদি ওইটা ভালো লাগার জন্য আমি না নিই, আমি ভালো লাগার জন্য আর কি করতে পারবো? এইটার একটা সামারি হলো এমইটি।
মানে গাল ভরা নাম, হুম, কিন্তু হুম, আল্টিমেট হচ্ছে পেশেন্টকে এই যে ইচ্ছাটা হুম, যে কোনো নেশা হুম, ছাড়ানোর, হুম। সেই ইচ্ছাটাকে আরো জোরদার করে নিজের মোটিভেশন বাড়ানো, যাতে আল্টিমেটলি সে নিজেই নেশাটা ছাড়তে পারে। আচ্ছা। আচ্ছা, আর সেই পেশেন্ট গুলো কি করবে? যারা আ বহুবার চেষ্টা করেছে, হুম। ছেড়েছে, বেশ দীর্ঘদিন ধরে তারা স্মোক করেনি, কোনরকম গুটখা নেয়নি। কিন্তু তারপরে আবার তারা সেই আগের জায়গায় ফিরে এসছে। প্রথমেই যেটা মানে এইরকম হুম, ক্ষেত্রে হুম, ভাবা উচিত যে সেটা হচ্ছে, সেটা কিন্তু লজ্জার বা ভয়ের বা আমি যে মানে একটা কমন আইডিয়া হুম, মানুষের মাথায় আসে যে আমি তাহলে ফেল করে হুম, গেলাম, বা আমার দ্বারা তাহলে হলো না, হুম, বা ট্রিটমেন্ট ফেল করে হুম, গেল, বা ট্রিটমেন্ট করে লাভ কি? হুম, এই জিনিসগুলো মাথায় না আনা। যেটা আমরা প্রথম দিকেই বলে দিই। যে আগে তোমাকে বললাম যে হুম, হুম, রিল্যাপস হচ্ছে হুম, এই অ্যাডিকশন হুম, ট্রিটমেন্টের হুম, একটা অংশ। হুম, সেই ক্ষেত্রে আবার যে ট্রিটমেন্ট চলছিল তার সেই ডাক্তারবাবুর সাথে যদি অনেকদিন কনট্যাক্ট নাও থাকে, ফিরে যান, বলুন, শেয়ার করুন। রিল্যাপস তো অনেক কিছুতে হয়। ডিপ্রেশনে হয়, অ্যাংজাইটিতে হয়, ডায়াবেটিসে হয়, প্রেশারে হয়, যেকোনো নন কমিউনিকেবল হুম, রোগে হয়। কাজেই তাতে লজ্জার কিছু নেই। আপনি আবার যান, প্রয়োজন হলে ট্রিটমেন্ট পদ্ধতিটায় কোথায় হয়েছিল হুম, হুম, সমস্যা? হুম। কেন রিল্যাপস করলেন? একটা তো ট্রিগার বা একটা কিউ থাকে। সেই ট্রিগারটা আইডেন্টিফাই করে সেইটার উপরে কাজ করা। আবার কাউন্সেলিং এর প্রয়োজন হলে ফিরে যাওয়া। সেটা কিন্তু বারবার প্রয়োজন হলে হতে পারে। আমরা অন্তত কখনো হাল ছাড়ব না। কাজেই আমি রিকোয়েস্ট করব আপনারাও হাল ছাড়বেন না। আচ্ছা, আরো একটা বিষয় যে এই ধরনের পেশেন্টরা যখন দেখছেন ছাড়তে পারছেন না, তখন কিছু অল্টারনেট কিছু আ জিনিসপত্র বাজারে বিক্রি হয়। যেমন ই-সিগারেট বা ভ্যাপিং যেটাকে আমরা বলি আরকি। তো এইটা নেওয়াটা আপনি কি মানে এটা এটা নেওয়াটা কি ঠিক? ইকুয়াল হার্ম। কোনো রকম লাভজনক কিছু হয় না। শুরুতে যখন আমরা আলোচনা করছিলাম হুম, তোমায় বললাম হুম, না যে আমরা যতটা না ছাড়ানো নিয়ে ভাবছি, তার থেকে অনেক বেশি নেশা ধরানো নিয়ে টোব্যাকো ইন্ডাস্ট্রি হুম, ভাবছে। যে মানুষের সাইকোলজি ঠিক কিরকম? আমি যখনই একটা আ তথাকথিত ক্ষতিকর হুম, জিনিসকে একটা নতুনত্বের পোশাকে মোড়াতে পারছি। হুম, স্লিম সিগারেট, হুম, ই-সিগারেট, ভেপিং, হ্যাঁ? বেশ একটা অন্য হুম, রকমের লুক, হুম, হুম, হ্যাঁ? আমি এটা এখন দেখবে সব জায়গায় হুম, ট্রেন্ডিং। হুম, হুম। কিন্তু এটা একদম রিসার্চ প্রুভেন যে ই-সিগারেট ইজ নট আ সাবস্টিটিউট ফর সিগারেট। ক্ষতি যদি হওয়ার হয় সবকিছুতে হবে। ছাড়ার যদি হয় অ্যাজ আ হোল তামাক ছাড়ুন। তামাকের একটা ফর্ম দিয়ে তামাকের আরেকটা ফর্ম ছাড়ার কোনো মানে হয় না। সিগারেট ছেড়ে পান মশলা ধরাটা ঠিক যেরম, সিগারেট ছেড়ে ই-সিগারেট ধরাটাও ঠিক সেরকম। ক্ষতি দুটোতেই আছে। ক্ষতি দুটোতেই এবং আছে। আপনি চাইলে আপনি ছাড়তেই পারেন। আপনার যদি সেই ইচ্ছে শক্তি বা উইল পাওয়ার থাকে, আপনি ছাড়তেই পারেন। এবং ছাড়তে গেলে আপনাদের আমি বলব যে অবশ্যই একজন এক্সপার্ট এর হেল্প নিন। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু এত সুন্দর করে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতেই পারেন। একটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনাদের যদি কখনো হেল্পের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।